দেখে অনেকেই আমাকে অনেক রকম কথা বলেছো। এবার আমি তোমাদের মানে আমার ভিউয়ার্সদের কাছ থেকে সরি চেয়ে নিয়েছি আগে থেকেই। আমি সহজে রাগার মেয়ে না, আর সহজে ভিতরের যা কথা সবকিছু প্রকাশ্যে আনার মেয়ে না। যতটা পারি নিজের মধ্যে চেপে রাখার চেষ্টা করি। এবার আমার মধ্যে ছেলের কথা শুনে অনেকেই অনেক জ্বালা ধরে গেছে যে হঠাৎ করে ছেলের কথা আমি কেন বললাম। তার উপরে মানে আমার কোনো অধিকার নেই তাদের বক্তব্য, ঠিক আছে? সে কন্টেন্ট ক্রিয়েটর বলো আর কিছু কিছু ভিউয়ার্সরা বলো, মানে আমার নিজের ছেলের সন্তানের উপরে আমার নাকি কোনো রকম অধিকার নেই। ঠিক আছে, সেটা অধিকার আছে কি নেই সেটা দেখা যাবে। আমি যেটুকু করবো, যেটুকু বলার প্রয়োজন সেটুকু বলবো, ঠিক আছে? ধরো কিছুদিন ধরে আমার বডি শেমিং নিয়ে কথা হচ্ছিল, যে গামলা, তারপরে কি খৈরিখোরের মেয়ে, তারপরে আরো অনেক কিছু, হ্যাঁ 12 ভাতারি। তো যাই হোক আমি বলেই দিলাম, ঠিক আছে? এটা অনেকেই বলে থাকো ভিডিওতে। তো আমি জানি না আমাকে কজনের সাথে শিখেছো, আমি এগুলো পুরো একদম ক্লিয়ার করছি, যার কারণে আমাকে 12 ভাতারি বলো তোমরা। তো এবার ব্যাপার হলো যে ভয় যখন পেয়ে গেছিস তাহলে একটু সাবধানেই থাকিস। আর হঠাৎ তুমি বললি, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, মানে একটু কেমন যেন কোথাও যেন একটা গিয়ে খটকা লাগছে। মানে কিছুই করতে চাইছিস? কারণ তুই কিছু করতে চাইলে তার আগে একটুখানি হালকা তো দিস ইশারা, তাই না? যাই হোক, যা করবি কর, কোনো ব্যাপার না। তুই যদি লড়তে চাস লড়তে পারিস, এবার তোর হাতে সবকিছু। তবে আমি যেটা বলেছি যে এক কথায় ডিভোর্স আমি চাই না। যতদিন পারিস তোর ঝোলানোর ইচ্ছা তুই ঝুলিয়ে রাখ। এমনকি তোর অনেক ভিউয়ার্সরা আছে যারা বলছে যে হ্যাঁ আমার মতো মেয়েকে ডিভোর্স না দেওয়াই উচিত। এবার আমি তো সেদিনের ভিডিওতে পরিষ্কার মানে বলেই দিয়েছি যে তুই ডিভোর্স দিতে চাইলেও আমি ডিভোর্স তোকে দেবো না, ঠিক আছে? পরিষ্কার হিসাব। ভয়তে তুই কোথায় লুকাবি না লুকাবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। তবে আরেকটা কথা ভিউয়ারদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে এর আগের দিনে মানে টিনা শর্টস এসেছিলাম, তাতে আমি দুটো আমার তো মনে পড়ে দুটো বাজে কথা বলেছিলাম চুলোখড়ের উদ্দেশ্যে। তা সেই জায়গাটা নিয়ে মানে পাবলিকের এমন রিয়াকশন এসছে যারা আমি একেবারে অনেক কিছু করে ফেলি, অনেক ক্ষতি করে ফেলছি। টেবিল থেকে হাত সরে এমনি নড়ছে হাতটা, এরকম ভাবে বলি নাকি? এরকম ভাবে বলো, ঠিক আছে? এরকম ভাবে বলবো, চলো। আমার একটা কথা যে এই তো কয়েকটা মাস ধরে আমার বডি শেমিং নিয়ে কথা হচ্ছে, আমার চরিত্র নিয়ে কথা হচ্ছে, এমনকি যে শ্বশুর সে বৌমার বলছে যে দেহের কত ওজন, ওর দেহের কত ভার, সেই সব জিনিসগুলো তোমরা সবাই মানে বলে যাচ্ছ। হ্যাঁ একদম, তোমরা যা করছো একদম ঠিক করছো, একদম হাসা পদে পদে ভুল করছে। হ্যাঁ তুই এই করেছিস এই বলেছিস তার মানে তুই খারাপ কাজ করেছিস বলেই না তুই মিউচুয়াল ডিভোর্সে গেছিস, তাই না? তোমাদের ভাষা এটাই। যাই হোক, যে যেমন ভাবে বুঝবে তাকে সেরকম ভাবে বোঝাতে হবে। অনেক নরম সরম হয়ে গেছি। তবে কি বলতো, মানে ওই কাদা মাটিতে লাথি মারতে সবাই খুব ভালোবাসে, ঠিক আছে? মাটিটা যখন শক্ত হয়ে যায় তখন লাথি মারতে গিয়ে যখন পায়ে লাগে ব্যথাটা, তখন সবাই বুঝতে পারে। এটুকুই বলা ছিল আমার। ওই দুটো কথাতে মানুষের অনেক রকম অসুবিধা হয়েছে, কিন্তু এই কয়েকটা মাস ধরে আমাকে যেভাবে বিকৃত নামে বা আমার বডি শেপ নিয়ে কথা হয়েছে বা আমার চরিত্র নিয়ে কথা হয়েছে, তাতে তোমাদের কারোর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। এছাড়া আর কিছু বলার নেই। এবার তোমাদের নিজেদের বিবেক, তোমরা ঘুম পাচ্ছে সেই সকাল থেকে উঠে ঝাঁট দিয়ে মিল্কশেক না ওটা প্রোটিন শেক খেয়ে সারাটা দিন। তারপর ধরে আমি যে কত বড় ঝগড়ুটে কীভাবে ঝগড়া করতে হয় তোমাদেরকে দেখিয়ে দিলাম। কে খুব তুই বলছিস, তুমি বলছিস, তুই জানিস না আমরা প্লাস্টিকে ঘেরা পর্দায় বাথরুম করি? তুই খুব তুমি বলছিস? তুমি সম্মান আমরা নিতে পারি না, জানিস না খুব তুমি বলছিস? হ্যাঁ, মাথায় রাখবি তুমি বলার আগে। প্লাস্টিকে ঘেরা থাকে তার সেই কলপারে আমরা বাথরুম করি, স্নান করি। আমাদেরকে টাইলস মার্বেলসে বসিয়ে স্নান করার জায়গা করে দিলেও আমরা সেখানে থাকি না, আমরা ছোট লোক। খুব তুমি বলছিস, কোনো কি ইশারা দিচ্ছিস? কোনো কি মতলব আছে ঝুলিয়ে রাখার, না অন্য কোনো ফোন দিয়ে এঁটেছিস? খুব তুমি বলছিস? জানিস না আমরা ছোট লোক, আমাদেরকে তুই বল তুই। আমরা ভদ্র পরিবেশ, ভদ্র জায়গা, ভদ্র সম্মান নিতে পারি না, জানিস না? আমি আমার ননদের দেখে 500 টাকা দিয়ে সোফা কিনেছি, জানিস না? তুই বল, তুই বলবি, সম্মান দিবি না আমায়? সম্মান
নরম মাটি পেয়েছো তাই লাফালাফি করছো। দাঁড়াও, মাটিটা এখন এমন পাথরের মতো শক্ত করব না যে কারণে ফোকলার হাত ধরেছি। কিছু বললে পাড়ার লোকের বাড়ি গিয়ে ঝগড়া করে আসি, আর ইউটিউবকে ছেড়ে দেবো? ছেড়ে দেবো? আমার বডি শেমিং করবে, তোমাদেরকে ছেড়ে দেব? আমার ছেলের ওপর আমার কোনো অধিকার নেই। আমার ছেলে মানে যে ভিডিওতে আমার ছেলেকে দেখায় সেই ভিডিওই আমি দেখি না। আমার ছেলের ওপর কোনো অধিকার নেই। ফোকলাকে ধরেছি দল ভারী করার জন্য। দাঁড়া, যদি ক্ষমতায় থাকতো না ওই ফোকলাকে নিয়ে তোর বাড়ি গিয়ে উৎপাত করে দেখিয়ে দিতাম যে আমার ফোকলা আমার একদম সেম ক্যাটাগরিতে আমি খুঁজে পেয়েছি। যেমন গামলা তার তেমন ফোকলা। হ্যাঁ, তোর ভিউয়ার্সরাই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন আমাকে ভালোবেসে হাতে ধরছি, পায়ে ধরছি, ফিরে এসো সংসারে ফিরে এসো, সংসারটা তোমায় ডাকছে, তোমার ছেলের জন্মদিনে ফিরে এসো, সেই সময় আমি শুনতে পাইনি, জানিস না? জানিস, সেই সময় আমরা শুনতে পাইনি, কারণ ভদ্র ভাষা ভদ্র কথা আমরা কানে নিই না, কর্ণপাত করি না। বেশি কথা। আরও কিছু মানুষের মুখে শুনলাম আমি নাকি সেটিং করেছি। সেটিংস ফোনে নাকি পেছন দরজা দিয়ে গিয়ে সেটিংস করেছি তো বেশ করেছি। তোদের বাবার কি রে? করেছি তো বেশ করেছি। হ্যাঁ, তুই কি ওই যে দালাল? তোকে বলছি, তুই কি মন্দিরার মতন ঘটনা ঘটাচ্ছিস? মন্দিরা তোর পোঁদের মধ্যে একটা আঝোরা বাঁশ দিয়ে দিয়েছে, তুই বাঁশ খেয়ে বসে লোককে বলছিস জানো আমাকে কিন্তু মন্দিরা বাঁশ দেয়নি, আমি মন্দিরাকে টোপ ফেলে দেখলাম বাঁশটা দিয়েছে কি দেয়নি। উমা, দেখলাম মন্দিরার বাঁশটার টোপটা খেয়ে নিল, অমনি কমিউনিটিতে দিয়ে দিল, বললো হ্যাঁ রে, তুই কি লিগাল নোটিশ আমার বাড়ি পাঠিয়েছিলি? তুই এত চালাক? তাহলে হ্যাঁ রে দালাল, তুই আবার কি নতুন চালাকি করছিস? কি সত্য উদ্ঘাটন করছিস? তোর গামলার ক্ষমতা আছে? তোর গামলার ক্ষমতা না? তোর গামলা আমাকে তলায় তলায় সেটিং করার জন্য কল করেছিল, সেটা শুনতে চাইছিস? হ্যাঁ, সেটা শুনতে চাইছিস? বলিস, পার্সোনালে তোকে রেকর্ডটা পাঠিয়ে দেবো। ওর গামলা আমার হাতে পায়ে ধরছিল, বলছিল হ্যাঁ যা হয়েছে, তুমি প্লিজ তোমার ভাইয়ের সাথে আমায় মিল করিয়ে দাও, আমি আবারও সংসারে ফিরতে চাই। জানিস, তুই কি জানিস তোর ওই টিয়া নাকি নাম, ওর নাম দিয়েছে যেন, ও আমাকে ফোন করেছিল পার্সোনালি সেটিংস করার জন্যে, যাতে সন্দীপ ডিভোর্সটা দিয়ে দেয়, আর না হলে ডিভোর্স যদি না দেয় ওকে ওই ঝামেলা থেকে মুক্তি দিয়ে ওকে ওর বাড়িতে নিয়ে আসে। জানিস, বলেছে তুমি যে কোনো একটা কাজ করো, হয় ডিভোর্স দিয়ে দিতে বলো, না হলে আমাকে আবার সিঁদুর পরিয়ে ওদের বাড়ি নিয়ে যেতে বলো। তো চলো বন্ধুরা, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের মতামত জানাও। ভীষণ বডি শেমিং করা হচ্ছে, ভীষণভাবে। আমিও মানছি না, মানবো না। এইরকম করে একটা নিরীহ মেয়েকে নিয়ে টানা হেঁচড়া, তার বডি শেমিং করা, এগুলোর বিরুদ্ধে আমি আজ থেকে ঝান্ডা হাতে নিলাম। চলবে না, চলতে দেব না। পরকীয়াকে আমরা প্রমোট করব না। ও পরকীয়া করেছে, ও প্রেমিক ধরেছে, সেই কারণে প্রত্যেকটা লোক ওকে বলেছে বারো আমি জানি না কে বলেছে না বলেছে, কিন্তু নোংরাকে সোশ্যাল প্ল্যাটফর্মে নোংরামি করলে লোকে তো নোংরাকে নোংরাই বলবে, নোংরাকে তো আর বলবে না ও বাবা তোমার মতো পুণ্যবতী আর নেই। যাক, একটা প্রেমিক ধরেছ, বহু জন্ম তপস্যা করার পর তবে গিয়ে তার কপালে একটা প্রেমিক জোটে, এটা তো বলবে না। যখনই দেখবে স্বামী বাচ্চা সংসার রেখে তুমি অন্য পুরুষের প্রতি আসক্ত হয়েছ, তখনই তোমাকে ঝাঁটা আর জুতো বারুণ মুখ দিয়ে যা করা, যা বলা, যেভাবে অপমান করার করবে। আচ্ছা, এইবার বলি, গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগত। আজকে আমার একটা পার্সোনাল কাজও ছিল, তাছাড়াও আরও একটা কাজ ছিল, সেই কারণে আমি একটু ব্যস্ত ছিলাম সারাদিন। তোমাদের সকালেই বলেছি, প্রচুর কমেন্ট আসছে, প্রচুর আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে আমি নাকি আমাদের গামলুর সঙ্গে পার্সোনাল কোনো সরি চেয়েছি ব্যাকডোর দিয়ে, মানে কোনো সাইড দিয়ে, কোনো দরজার ফুঁকো দিয়ে, কোনো মানে অন্য কোনো রাস্তা অবলম্বন করে। তোমাদের এই গামলার ভিডিওটা দেখে কি মনে হলো যে এরকম কি কোনো কিছু হয়েছে? দেখো, আমি গীতাদির ভিডিওটাও দেখেছি, আমি দীপ্তির ভিডিওটা পুরো দেখতে পারিনি, কিন্তু গীতাদিরটা দেখেছি।
এইবার আমি বলি, গীতাদি অনুমান করেছে। আর গীতাদি যেটা বলেছে যে আমি যেহেতু একবার এই প্রীতমদের ব্যাপারটায় দেখেছি, প্রীতমের জন্য আমি প্রচুর লড়েছি। প্রীতম একটা টাইম পুরো গোটা ওয়াইটি একদিকে ছিল, আমি একা প্রীতমের পাশে লড়েছি। কোথাও না কোথাও ছেলেটার কথাগুলো আমার মনে ছিল ছেলেটার কথাগুলো সত্যি বলছে। কিন্তু আজকের ডেটে আমি প্রীতমের পাশে নেই, কারণ প্রীতমের কিছু বিহেভিয়ার আর প্রীতমের কিছু কার্যকলাপ যেখানটায় আমাকে ওর এগেনস্টে দাঁড়াতে বাধ্য করেছে। সেই দিক থেকে গীতাদি দেখে অবশ্যই গীতাদি মনে মনে ভাবতে পারে। আর ইদানিং আমি কিন্তু সন্দীপদের বাড়ি আমার যাওয়া হলেও আমি গেছি, যাইনি তা না, কিন্তু অন ক্যামেরা আমি করিনি। আমার অফ ক্যামেরাতেই আমি গেছি, গিয়ে আমার যেটা কাজ, আমার যেটা করণীয় আমি সেগুলো করে চলে এসেছি। অন ক্যামেরা কেন করিনি? ক্যামেরা করা আছে, ক্যামেরা করা নেই তা না, ক্যামেরা করা আছে, কিন্তু এত হুটোপাটা এত ডামাডোলের মধ্যে ভিডিওগুলো ছাড়া হয়নি। নাহলে ভিডিও আছে, সমস্ত ভিডিওই আছে, তো সেইগুলো ভিডিও আছে, কিন্তু আমার ছাড়িনি, কারণ আমার নিজস্ব কন্টেন্ট চলছে। তারপরে আমি ওদের বাড়ির প্রচুর ভিডিও আমার কাছে এমন আছে যেগুলো সত্যিকারেরই আমি পাবলিক করার সময় পাই না, কারণ একটার পর একটা আমি কন্টেন্ট দিতে থাকি। তখন ওই ভিডিওগুলো তো আমার ভালো সময়ের ভিডিও, ওগুলো তো আমার মজা, ওগুলো আমার মানে রিল্যাক্স, মানে ওটা একদম দারুণ আনন্দের মুহূর্ত। তো সেই আনন্দের মুহূর্তগুলো তোমাদের কাছে শেয়ার করা হয়নি, কারণ টান উত্তেজনা যখন চলে, যখন একটার পর একটা কন্টেন্ট দিতে হয়, তখন ওই সব ভিডিওগুলোকে আমার মনে হয় মানে এইসব ভিডিওতে তো ওই ভিডিওগুলো হারিয়ে যাবে, সে কারণে দিইনি। ওই ভিডিওগুলো আছে। এবার দেখো, তোমরা গামলুর ভিডিও দেখলে, গামলু কি বলল? নিশ্চয়ই বলল যে ওর কথাতে বা ওর ভিডিওতে কোথাও একটা চুলো বা একটা অংশ তোমাদের মনে হয়েছে যে ও আমার সাথে একটু কোঅপারেট করে কথা বলছে? বা আমার কোনো ভিডিওতে তোমাদের মনে হয়েছে যে আমি গামলুর সাথে ভীষণ চুমু দিয়ে কথা বলছি? ভাব আর ভালোবাসা, যখন আমি ওর কাছে সরি চাইবো, যখন ও আমার সাথে কথা বলবে, তখন কিন্তু আমাদের মধ্যে একটা হলেও ভালোবাসা বিনিময় হবে। সেখানটায় ওকে কিছু বলতে গেলে নিশ্চয়ই আমার মুখে আটকাবে, ওরও কিন্তু আমাকে কিছু বলতে গেলে অন্তপক্ষে একটু ঢেকে কথা বলবে। দালাল কিছুদিন আগে একটা ভিডিও নামিয়েছিল হচ্ছে মন্দিরাকে নিয়ে ভিডিওটা নামিয়েছিল, এবং মন্দিরা কোর্ট থেকে নাকি ওকে লিগাল পেপার পাঠায়নি বলে, ও নাকি মানুষকে বোকা বানানোর জন্যে ও একটা লিগাল পেপার নিয়েই দাঁড়িয়ে পড়েছিল যে ওটা মিথ্যে ছিল, যে ওর কাছে লিগাল নোটিশ এসেছে। আমি তোমাদের ভুলটাই যে গীতাদি ভিডিও করেছে, গীতাদি কাল কিন্তু আমায় ফোন করেছে, আমি ফোন তুলিনি। দীপ্তি ভিডিও করেছে, আমি ভুলটা তোমাদের ভাঙাতে চাইনি, মানে আমি শর্ট ভিডিও করে হলেও তোমাদের ভুলটা ভাঙিয়ে দিতে পারতাম, কিন্তু কেন ভাঙাইনি? কেন? কারণ আমি দেখতে চাইছিলাম যে তোমরা ওর কথাটা বিশ্বাস করো কি না। ওই দালালের কথা, দালাল কিছুদিন আগেই মন্দিরা কে নিয়ে বলল যে আমি একটা গেম খেলেছিলাম, যে মন্দিরা আমাকে লিগাল নোটিশ পাঠিয়েছে, কিন্তু মন্দিরা রিয়েলেই পাঠিয়েছে, তার জন্য মন্দিরা এমন কমিউনিটি পোস্ট দিল যে সেও সত্যি লিগাল নোটিশ পাঠিয়েছে। কিন্তু তারপর দুদিন পর দালাল বেরিয়ে এমন একটা ভিডিও করলো যে সে নাকি লিগাল নোটিশ পায়নি, ও তোমাদের টেস্ট করছিল, ও মন্দিরাকেও টেস্ট করছিল, মন্দিরাকে আর তোমাদেরকে টেস্ট করে ও দেখলো যে না, মন্দিরা তো ওর খেলায় মেতে গেল, মন্দিরা সত্যি কথাটা আনলো না। তাই দুদিন অপেক্ষা করার পর 3 দিনের দিন ওই সত্যি কথা বলে দিল। যেদিন ও সত্যি কথা বললো সেদিন মন্দিরা এমন একটা কমিউনিটি পোস্ট দিল যে ও জুতোর বাড়ি ওর মুখে একদম থেতো করে দেওয়া হলো, মেরে। তোমরা এখনো পর্যন্ত ওর এইসব কথা বিশ্বাস করো, এটাই আমি খুব দুঃখ পেলাম। তোমরা বিশ্বাস করো বলে। দেখো, গীতাদি অনুমান করে বলেছে, কারণ গীতাদির মনে হয়েছে কোথাও না কোথাও, 100% বলেনি কিন্তু, আমি দেখেছি ভিডিওটা। গীতাদি বলছে ইদানিংকালে তোমাকে আমি দেখি না সন্দীপদের বাড়ি যেতে। হ্যাঁ, গীতা কেউই দেখে না। তারপরে এখন কিন্তু আমি সত্যিকারেরও ভিডিওতেও আমার ভিডিও এমনভাবে হয় যে ওদেরকে নিয়ে যে খুব কথা বলি তা নয়, আবার বলিও না তা নয়। কিছুদিন আগেই, আজকে মানে কালকে রবিবার ছিল, রবিবারই কিন্তু আমার ওদের বাড়ি যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি। রবিবারেই আমাকে বারবার বলছিল সীমা আসো, কাঁঠালগুলো বড় হচ্ছে, এরপর তো পেকে যাবে, তুমি কবে এঁচড় খাবে, একদিন আসো, তুমি তো খেলে না। আমাকে ডেকেছে, কিন্তু আমি যাওয়া হয়নি। দেখো, তখন সন্দীপের পাশে থাকাটা আমার জরুরি ছিল, তাই আমি পাশে ছিলাম। এখন সন্দীপ সুন্দর ব্লগ করে, সুন্দর। সন্দীপকে আমি বলেছিলাম, সন্দীপ তুমি ওই সামনেটা পরিষ্কার করো, মানুষ গৃহে ঢোকার সময় মানুষ যখন তোমার বাড়ির সুন্দর এত সুন্দর কালার করছো, সামনেটা পরিষ্কার করবা, ফুল গাছগুলো লাগাবা, দেখতে সুন্দর লাগবে। আর তুমি, সন্দীপ কিন্তু পরিশ্রম করে, সন্দীপ কিন্তু পরিশ্রমী একটা ছেলে,
এই যে ভিডিওগুলো তুমি যে দেখাবার সুন্দর লাগবে। সন্দীপ বললো হ্যাঁ সীমাদি করবো, আগে মিস্ত্রিগুলো ফুরাক, মিস্ত্রিগুলো হোক, নাহলে পাথর বালি মালি ফেলে তো সত্যি অসুবিধা হয়। ধীরে ধীরে বাড়িটা, সন্দীপ অ্যাকচুয়ালি ব্লগার, এত সুন্দর ব্লগিংটা চেঞ্জ করেছে ও নিজে হাতে, এত সুন্দর করে একটা সুন্দর ব্লগ, যেটা একেবারে কর্মঠ, একেবারে মানে হার্ডওয়ার্ক ব্লগ যেটাকে বলা হয়। যে হ্যাঁ এই ছাদে তোমরা দেখছো কিন্তু ঠিকই, কিন্তু ছাদটা কম বড় না, ওই ছাদ বড়, ছাদের ধান মেলা, আবার সেই ধানগুলো ঝেঁটিয়ে তোলা, আবার ওই ধানগুলো ওই ড্রাম গামলা শুধু সেদ্ধ করে ওইগুলো জলে শুধু ভিজিয়ে রাখা, আবার সেগুলোর থেকে আবার গরম জলে সেদ্ধ করে সেগুলো ছাদের দোতলায় নিয়ে গিয়ে ঘরে মেলা। তোমরা কি ভাবছো সন্দীপ যদি ওদের সাথে হেল্প নাও করে, কাকু করবেই, বা কাকিমা দুজনা আছে, তারপরে সন্দীপ, এইসব কাজ একার দ্বারা নয়। এখানে কাকু কাকিমা সন্দীপ তিনজনাকেই করতে হয়েছে, তিনজনাই ওরা হার্ডওয়ার্ক করতে পারে, এবং দেহের পরিশ্রম, যেটাকে বলা হয় একদম দেহ খাটিয়ে পরিশ্রম, এই নয় লেকচারবাজি মেরে। ওই যে উঠোনে ওই রাস্তার গেটের কাছে বসলাম, রুই মাছ কাকু কেটে দিয়ে গেছে মাছালা, আর চিংড়ি মাছ আমি ছাড়িয়ে দিয়েছি। চিংড়ি মাছে কি না মাথা ছাড়িয়েছে না খোসা ছাড়িয়েছে, শুধু দেখলাম লেজটা একটু ছাড়িয়েছে আর ওই শুংগুলো ফেলেছে, খোসা শুধু এই চিংড়ি মাছকে রাঁধে। ইস আমার তো আমি পারবো না রাঁধতে, আমার তো মানে সম্পূর্ণটা ছাল চামড়া তুলে দিয়ে রাঁধবো, যেটুকুই হোক, যতই বড় চিংড়ি মাছ হোক, ছোটো হয়ে যাক, খোসা মাছ যেন মুখে দেবো পিওর চিংড়ি মাছটা যেন আমার মুখে পড়ে। আমিও করেছিলাম কালকে, আমি নয় বিষয় করেছিল চিংড়ি মাছ ভাপা করেছিলাম, গলদা চিংড়ি ভাপা। তা আমাদের ওই মাথার খোসা মশা, দেহের খোসা মশা সব ফেলা, তো ওটা দেখেই না আমার গায়ের মধ্যে কেমন একটু ছাকাত, মানে কেমন যেন একটা করে উঠলো, যে আমার খাওয়ার রুচি বা ওর রুচি এক হবে তার কোনো মানে নেই, কিন্তু তরকারিগুলো দেখেও যে রুচিসম্মত, যে দেখতেও যে সুন্দর হবে সেটাও তো না। শেক খাচ্ছে ও, বাইরে বসে বসে শেক খাচ্ছে, জবা গাছে জবা, রাস্তা দিয়ে ভালো ভালো গাড়ি, তারপরে হচ্ছে এইদিকে ছোটো মায়ের গেটের কাছে জল, ওইদিকে স্কুল শুধু দেখি বাচ্চারা যায় আর আসে, ওগুলো ঝমঝম করে বৃষ্টি, ঝমঝমি বৃষ্টির ফলে মেটো মাটির গন্ধ, তারপরে দুপুরবেলায় খেতে যাওয়ার আগে লুডো যতটুক খেলেছে ততটুক করে সেটাকে ক্যামেরা ক্যাপচার করে খেতে গেছে, খেয়ে উঠে আবার ঠিক ক্যামেরায় ছবি দেখে সেভাবে গুটি সাজিয়ে আবারও সারা দুপুর একভাবে বসে বসে লুডো খেলা, বিকেলবেলায় একভাবে বসে বসে লুডো খেলছি, তো মাজা দৌড়ে গেছে, সেই মাজার যন্ত্রণায় রাস্তায় হাঁটা, আর রাতের বেলায় খাওয়া হয়ে গেছে, খেয়ে দেবার শুতে যাব, তাই তোমাদের কাছে একটু লেকচারবাজি করা। হ্যাঁ সবাই নাকি ভয় পেয়ে গেছে, হ্যাঁ চুল্লুকর নাকি ভয় পেয়ে গেছে, আমাকে মেসেঞ্জারে একজন এসে বললো, যদিও আমি চুল্লুকরের ভিডিও দেখি না, তারপরে দেখো এখান থেকেও জানা যাচ্ছে ও তো চুল্লুকরের ভিডিও মানে দেখে না, তার মানে ওর ছেলেটাকেও ও দেখতে পায় না, তার মানে ও যদি ওখানে না দেয়, আমরা কী ভাবি যে যাক আমরা নয় ছেলেটাকে, আমার আইনত দিক থেকে মানে কথা বলা বারণ, আমি আইনের দিক থেকে আমাকে উকিল বলে দিয়েছে কথা বলো না, কিন্তু আমার ওই সাধের 10 মাস 10 দিন পেটে ধরা সন্তান কি করছে না করছে ওদের বাড়ি, ওরা ঠিক করে যত্ন নিচ্ছে তো, ঠিক করে খাওয়াচ্ছে তো, ঠিক করে পড়াচ্ছে তো, দেখি তো কতটা বড় হলো, দেখি তো কতটা কথা শিখলো, ইস টিয়া পাখির মতো বলছে না, ইস আজকে বলছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমদাম এই তো না, এতে না আমি তো না আমি না, তারপরে হচ্ছে নিচে রান্নাঘরের সামনে বসে আমি খাবো, তারপরে সকালবেলা ডিম সেদ্ধ, আমি তো ঘুমতে ঘুরতে এখন কেক না পাউরুটি না কেক খাচ্ছিল, আর ডিম সেদ্ধ, তো ওর বাবা বলছে আমাকে ডিম সেদ্ধ দেবা, মানে এই যে ছেলেটা তিলে তিলে বড় হচ্ছে। যে তোমরা প্রত্যেকটা ভিউয়ার্স সন্দীপের ভিডিওটা কি কারণে দেখো, সন্দীপের তো অবশ্যই হার্ডওয়ার্ক আছে, তাছাড়াও কিষাণুর জন্যে বহু মানুষ বারবার বলে কিষাণুকে বেশি করে দেখাবা, কিষাণুকে আরও বেশি দেখাবা, কিষাণুর এই কথাগুলো আমরা মিস করি, কিষাণুর কথাগুলোর জন্য মন ছটপট করে, কিষাণু মানে যতক্ষণ কিষাণু বলে, আমি কিন্তু ওর বাবা কথা বলছিল, সন্দীপ কথা বলছিল ভিডিওতে, আমি ভাবলাম তোমার কাছে এসে বসলে যদি একটু তোমার কাছে ডিম সেদ্ধ পায়, কিষাণু কিন্তু ডিম সেদ্ধটা ঠিক টুক করে নিজে হাতে খাচ্ছে, আর চোখ কিন্তু ওর ক্যামেরার দিকে আছে, চোখটা কিন্তু ওর ক্যামেরার দিকে আছে, আমি কিন্তু কিষাণুর দিকেই আমাদের চোখ, তোমাদের চোখ কোথায় ছিল কিষাণুর দিকে কিনা? তাহলে এই যে আমরা কিষাণুকে দেখছি, আমরা প্রত্যেকটা মুহূর্তে কিষাণুর জন্য যাই করি না করি আমরা ব্লগটা মিস করি না, যাতে কিষাণু কী করছে দেখিতে, কিষাণু মিষ্টি কথাই, কিষাণু দুষ্টুমিয়ে, কিষাণু আমরাও কিন্তু সন্দীপের বাড়ি যাই একটাই কারণ কৃষাণু। আজকে কৃষাণু না থাকলে সন্দীপ কি সন্দীপের লড়াই লড়তে পারতো না? নিশ্চয়ই লড়তে পারতো। সন্দীপের কী দরকার ছিল?
না ব্লগ করলে ওরা মা বেটা বাপে মিলে ও ঠিক ডাল ভাত আলু সেদ্ধ ঠিক খেয়ে নিত, কোনো অসুবিধা নেই। তবুও আমাদের এই ইউটিউবের জার্নিটাই যুদ্ধটাই ছিল কিন্তু কৃষাণুর জন্য, তাই না? যে একটা মা তার বাচ্চাকে এইভাবে ফেলে কি করে যেতে পারে। তাহলে সেখান থেকে প্রমাণ হয়ে গেল ও ওর ব্লগিংয়ের মাধ্যম হয়েও কিন্তু কৃষাণুর দিকে তাকায় না। যে আমরা ভাবি যে কৃষাণুকে দেখার জন্য অন্তপক্ষে ও ভিডিওগুলো দেখে, আমরা যে ভাবি কৃষাণুকে দেখার জন্য হয়তো ভিডিওগুলো দেখেন না। ও যেটা নিজেকে প্রিটেন্ড করলো, যেটা নিজেকে বোঝাতে চাইলো যে না আমি ওই চুল্লুখড়ের ভিডিও দেখি না, আমাকে এক ভিউয়ার্স আমার কমেন্ট মেসেঞ্জারে এসে সে লিখেছে যে জানো তোমার ভিডিও দেখে তো চুল্লুখড় মুতে দিয়েছে সোফার উপরে, জানো? তখন বলছে মা তাই নাকি, আমাকে এত ভয় পেয়েছে, আমাকে ঝুলিয়ে রেখেছে ডিভোর্স না দিয়ে, তারপরে আবার ভয়ও পাচ্ছে। ওরে বাবা, ভালো ব্যাপার তো, দারুণ ব্যাপার, চলো ভয়ের ভিতরে আরেকটু ভয় দেখিয়ে আসি। সেই কারণে আজকে চুল্লুখড়ের উল্লু বউ ভিডিও করে বলতে এলো যে আমাকে ভয়, বাবা একদিন ছেলের কথা বলাতেই সব ভয় পেয়ে যাচ্ছে। ওরে বাবা লে, ওরে বাবা, ওরে বাবা, কি ভয় পেয়েছে গো, মুতে দিচ্ছে ভয়ের জ্বালায়, ওরে বাবা। এত ভয় পেয়েছে সেই কারণে আমাকে বলতে বাধ্য হলাম ভিডিও, কারণ আমি তো সে সকালবেলায় উঠেছি, সকালবেলায় ওয়ার্কআউট করতে উঠেছি, সেই সকালবেলায় অনেক ভোরে উঠেছি। না, সবাই আমার বডি শেমিং করছে, বারবার আমার বডিটাকে শেমিং করছে, তাই এইবার আমি বডিকে রোগা করেই ছাড়বো। তার জন্য ভোরবেলা উঠে ছাদটা ঝেঁটবো, পুরো ছাদ ঝেঁটবো না, যেটুকু দরকার সেটুকু ঝেঁটিয়ে নেবো। সৃষ্টি গাছের অনাসৃষ্টি পাতা পড়ছে, তো এই পাতা ঝেড়ে ওয়ার্কআউট করবো। 1 2 2 আজকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। অনেক ঘাম ঝরেছে, ঘামগুলো সব মুছে ফেলেছি, ক্যামেরায় না, মানে আগে মুছে তারপরে ক্যামেরাটা অন করলো। প্রচুর ঘেমেছি, প্রচুর। এই ঘামটাই তো হচ্ছে চর্বি ক্ষয়। এই মানে ঘাম জড়িয়ে এই জাস্ট উঠলাম। এই যে শেক, আমার বডি শেক খাবো। এই হচ্ছে আমার প্রোটিন শেক। এই প্রোটিন শেক শুধু খেতে হবে আর ঘাম জড়াতে হবে, প্রোটিন শেক খেতে হবে, ঘাম জড়াতে হবে। এই এখন আমি ঘাম জড়িয়ে ফেলেছি, এইবার আমি নিচে যাব। এই প্রচণ্ড মেঘ করেছে, এখনই বৃষ্টি আসবে, তাই নাইটিগুলো তুলে নিল। আবারও ছাদে কোন নাইটি এসে মেলে দিল যে আবারও ছাদ ভিজে গেল। এটা কেমন যেন লাগলো না, যে নাইটিটাও ওয়ার্কআউট করার পর বললো নাইটিটা তুলে নিলাম, যা মেঘ করেছে, টুকটা বৃষ্টি পড়বে, নাইটিটা তুলে নিল। তারপরে আবার দেখাচ্ছে নিচে গিয়ে মেটো গন্ধ, হ্যান ত্যান, সুন্দর বৃষ্টি, ঝমঝম বৃষ্টি, দারুণ চারিদিকে প্রচণ্ড গরম পড়েছিল, ঝমঝম করে বৃষ্টি পড়লো, মেটো গন্ধ, আবার বৃষ্টি তো পড়ছিলই। তারপরে আবার ছাদে উঠে গিয়ে দেখে চান করে উঠে কী পরবো কি জানি, চান করে উঠে দেখে ওপরে কী নাম যেন, এই নাইটি মেলা। আচ্ছা, মাছের ঝোলটা আমরা দেখলাম পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের। তারপরে আবার দেখলাম ডাঁটা মাছের ঝোলের মধ্যে, তাই না? তোমাদের সামনে একবার দেখি, দাঁড়াও, ধরে থাকো তো। না, যেটা দেখলাম ঝুড়িতে, পাশে ঝুড়ির ভেতরে ডাঁটাগুলো ছাড়ানো ছিল, বলে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল। হ্যারি গামলু, তোদের বাথরুম মানে ওই কলপাড়েও চান করিস? তোর হাইফাই মানে ওই ননদের বাথরুম দেখেছিস? আমারও ভালো বাথরুম, আমরা কলপাড়ে স্নান করি না। ছি, কলপাড়টা তিরপল দিয়ে ঢাকা, আর সেই কলপাড়েই ওরা স্নান করে, মানে হিসঠিসও করে, সবই করে। মানে ভাবতে পারছো তো, এখন ওই বর্তমান যুগে এই 2024 সালে এসেও আমাদের গামলারা তিরপল টাঙিয়ে বাথরুমে, মানে তিরপল টাঙিয়ে কলপাট রেখেছে, যাতে রাস্তার লোক ওই দূর থেকে না দেখতে পারে, কিন্তু সোরার সামনাসামনি যেন দেখতে পায়। অনেক দূরের থেকে বা পুকুর পাড় থেকে এই দিক থেকে দেখতে পাবে না, দূরের জন্য যেন না দেখতে পায়, তাই তিরপল টাঙিয়েছে, যাতে কিন্তু এই দরজা দিয়ে পাশ দিয়ে যেতে যেন দেখতে পায়, সেই কারণে এই দিকে দরজাটা খুলে রেখেছে। মানে এদের শিক্ষা, এদের পরিবেশ, এদের পরিস্থিতি বিশাল মাশাআল্লাহ, যেটাকে বলা হয় মাশাআল্লাহ। মানে সব থেকে মানে নরকের মধ্যে থাকা বসবাসকারীকে তুলে নিয়ে এসে স্বর্গে বসানো হয়েছে। সে কি পারে?
সে কি স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকতে পারে? কোথায় তিরপল টাঙিয়ে সেখানে স্নান করতে ভালোবাসে, সেখানে ওকে মার্বেল বসানো বাথরুম দিয়েছ, মার্বেলের মধ্যে স্নান খাওয়া দাওয়া করতে দেবা, মানে সরি স্নান করতে দেবা, বাথরুম টাথরুম যেতে দেবা, নিজেকে একটা আব্রুর মধ্যে রাখতে দেবা, সে পারে? সে পারবে না। তোমরা যারা যারা ওর কাছে এটা আশা করছো যে ও এই মার্বেল বাথরুমটাকে টিপটপ ক্লিন করবে এবং এই মার্বেল বাথরুমটাকেও ব্যবহার করে সুন্দর করে সাজিয়ে রাখবে, তোমরা যারা যারা আশা করেছো তারাই ভুল। যে তিরপল টাঙিয়ে, মানে একদম কলপাড়ে তিরপল টাঙিয়ে সেটাই সেই জায়গাটা বাথরুম করাটা নিজেকে সেফ মনে করে, সেই জায়গাটা চান করা নিজেকে সেফ মনে করে, তাকে অত ঘেরা মার্বেল বসানো, টাইলস বসানো, আয়না বসানো, শাওয়ার বসানো, হ্যান্ড শাওয়ার বসানো এবং র্যাক সুন্দর সুন্দর, মানে যারা পাতা শ্যাম্পু আর ওই বার্গেন্ডি কালারের জন্যে, মানে অ্যাকচুয়ালি কালারটাকে আমি অপছন্দ করি না, কিন্তু করিও, অপছন্দ না হলেও আমি অপছন্দ করি, কারণ কালার আমার কাছে জানি আমার ভগবানের দেয়া কালার কালো কালার। হ্যাঁ, বয়স হয়ে গেলে যখন চুলগুলো মনে হয় একটু পাক ধরেছে, যে যেমন পাক ধরে, তখন মনে হয় একটু কালো করি। সুন্দর একটা কালো চুল মানুষের যে সুন্দরতা বাড়ায়। দেখো, টপ জিন্স সবাই পরে, কিন্তু তাকে যতটা সুন্দর লাগে, সবাইকে কিন্তু সব ড্রেস মানায় না। আমি শাড়িতে যতটা কমফোর্টেবল, আমি চুড়িদারে যতটা কমফোর্টেবল, আমি কখনোই জিন্স টপে বা অন্য আদার্স কোনো ড্রেসে আমি কমফোর্টেবল না। আর আমি তো চুড়িদারেও কমফোর্টেবল না, আমি শাড়িতে যা কমফোর্টেবল। এইটা প্রত্যেকটা মানুষের তার অভিরুচি। বার্গেন্ডি কালারটাও করছে কি একটা কোনো ব্র্যান্ডেড কোম্পানি কর না, ওই নায়া কী যেন একটা নিশানা কী যেন এমন একটা কোম্পানি, মানে পাতি কোনো কোম্পানি, মানে ওদের নজরটাই গাটার। অ্যাকচুয়ালি ওদের গামলার ফ্যামিলি বা গামলার নজরটাই গাটার। গামলা ভুলবশত একটা সম্ভ্রান্ত পরিবারে পৌঁছে গেছিলো, কিন্তু সেইখানকার মান, সেখানকার ইজ্জত বা সেখানকার সম্মান, সেগুলো তো ও ধরে রাখতে পারবে না। তো এই মান সম্মান ইজ্জত যারা ওর কাছে আশা করেছো তারা তো ভুল। দেখো, ও তো ভিডিও করেই ক্ষমা চেয়ে নিয়েছে, কারণ ওর ব্লাডে আছে এরকম ভুলভাল কথা বলা, ও অসভ্যতামি করা। শুধু তোমাদের কারণে ও ভদ্রতার মুখোশ পড়ে, নাহলে তুই তুকারি করে কথা বলে। কিরে তুমি বলছিস, আজকাল তুমি বলছিস, কি ব্যাপার? নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আটছিস, নাহলে তো তুমি বলার লোক তুই না। তুই তুমি বলছিস, তার মানে আমাকে কোনো ইশারা দিচ্ছিস, যে ইশারাতে তুই আমাকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করছিস। কারণ তুই কি তোর কাছে আমায় ডাকছিস? কিরে তুই কি আমায় ঝুলিয়ে রাখবি? অনেকে তোকে বলছে ডিভোর্স দিও না, তোর প্রাণের লোকেরা, তোর ভালোবাসার লোকেরা তোকে বলছে ডিভোর্স দিও না, ঝুলিয়ে রাখো, ঝুলিয়ে। আমিও বললাম দিবি না আমায় ডিভোর্স, ঝুলিয়ে রাখ। আমিও তো বলছি দেবো না তোকে ডিভোর্স, ঝুলিয়ে রাখ। কতদিন তুই আমায় ঝুলাবি, কতদিন তোকে ধরে আমি ঝুলে থাকবো দেখি। তুই তুকারি চালফট ল্যাঙ্গুয়েজ, মানে এই যে বলার ধরনই মানুষকে প্রকাশ করে দেয় সে কতটা উচ্চশিক্ষিত বা কতটা ভালো পরিবারের। সন্দীপ অনেক চেষ্টা করলো, ওকে বললে না এই চাল ফট তো ফট, এই বলছে সন্দীপকে চাল ফট, চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকবে, চাল ফট। ভাবো, এ বলছে নোংরা তুই, তোকে তোর রন্ধ্রে রন্ধ্রে নোংরা। হ্যাঁ, ও এই সবাই তোমরা 12 ভ্যাকার ত্যাকার বলেছো কেন গো? কেন? ও একজনের সাথে থেকেছে, ও একজনকে ছেড়ে আরেকজনের হাত ধরেছে, আরও কতজনের হাত ধরবে সেটাও এখনও তোমাদের কাছে ডিক্লেয়ার করেনি, কিন্তু ডিক্লেয়ার তো একজনের করেছে। 12 কথার অর্থ কি? ও কি 12 জনের সঙ্গে কিছু করেছে? একের অধিক করলেই না এস বসে যায়। যেমন আমরা র বসাই, হ্যাঁ, অনেক, যখন আমরা এই যে র বা অ্যাপোস্ট্রোফিস এস বসাই, তার মানে একের অধিক হয়ে গেলেই অ্যাপোস্ট্রোফিস এস বসবে। সেটা একও হতে পারে, দুইও হতে পারে, একাধিক হতে পারে। দেখ, তুই ও আমাদের গামলু তো একজনকে এনেছে, সেটা হলো ফোকলা। টাকলাকে কি তোমাদের বলেছে? ওইদিকে শ্যামসুন্দরের কথা কি তোমাদের বলেছে? বলেনি। না টাকলার কথা বলেছে, না শ্যামসুন্দরের কথা বলেছে, না থাক আরেকটার নাম নাই বা বললাম, তাহলে বলেনি। তাহলে তোমরা তো ওকে 2 ভ্যাকার আকারই বলতে পারো। 12টা কেন বলছো? 10টা এক্সট্রা কেন যোগ করছো? 2 বলো, 2 ভ্যাকার আকার দিদি, এটা বলো। ও এটা মনে হয় মেনে নেবে, তাই না গামলু? এটা তুমি মেনে নেবা। তো তোমাদের কাছ থেকে
এর থেকে বেশি শিক্ষা আমার মনে যারা আশা করবে তাদের মনে হয় ওই বাথরুমের মগে গিয়ে মুখ লুকিয়ে রাখা উচিত জল ভরে নিয়ে। এর থেকে বেশি তুমি সম্মান কাউকে দিতে পারবে না, তুমি বেশি দিয়ে ফেলেছো। এবং তোমার এই এত সম্মান, এই 5 বছর ধরে সম্মান ওরা যেটা তোমার কাছ থেকে পেয়েছে তারা জানে। ও সহজে কিন্তু মুখ খোলে না, তোমরা তো জানো সহজে মুখ খোলে না। ওর ভেতরে কী চলে, কি কষ্ট, সেগুলো কিন্তু চাপা দিয়ে হাসি মুখেও ঘুরতে পারে, বেড়াতে পারে, খেতে পারে। ওর ছেলের মুখটুকুও দেখে না। কেন দেখে না? কারণ ছেলের মুখ দেখতে চায় না। ও যে ছেলেকে নিজের কাছে রাখবে না তার মুখ দেখা না দেখা দুই সমান। তো ছেলের মুখ দেখতে চায় না, সেই কারণে কিন্তু ও মানে একদম ভিডিও দেখা ছেড়ে দিয়েছে। ওর হাজব্যান্ডের যাতে চ্যানেলের দিকে না তাকাতে হয়, ওকে ভিউয়ার্স ওকে খবর দেয়, ওর ছেলের দিকে তাকায়ও না। ও এমন মায়াবতী মা, ওর মায়া ঝরে ঝরে পড়ে, মায়াবতী মা। এখানে আর কি বলবো বলো, যাই হোক এতটুকু বললাম। আর এই মায়াবতী মায়ের কাছে আমি তো ঘুমিয়েও কোনোদিন স্বপ্ন দেখিনি যে ওর সঙ্গে আমার হাত মেলাতে হবে বা ওর সঙ্গে আমার কোনো কথা বলতে হবে। তবে হ্যাঁ, অনেকবার প্রচুরবার ভিডিওতে বলেছি যে ফিরে এসো, তখন, এখন না, এখন নয়, তখন যেই সময় ওর হাজব্যান্ডও চেয়েছিল যে ফিরে আসুক। যাই হোক, একটা সংসার ভেসে যাচ্ছিল, সেই জায়গায় সংসারটা না ভাসে, বাচ্চাটা তার মা পাক, ওরও সংসারটা বেঁচে যাক। সেই সময় ওরও পায়ের তেল অনেকেই মাখিয়েছে, আমরাও মাখিয়েছি, আমরাও বলেছি দরকার পড়লে ক্ষমা চেয়ে নেব, সবার কাছে সবার সামনে বলবো সরি, কিন্তু তুমি ফিরে এসো, যেটা ও কানেও পাঠ করেনি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলো।